নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী। কেমন আছেন সকলে? প্রতি শনিবারের মতন আজকেও উপস্থিত হয়ে গেছি একটা পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। আজকে আমাদের আলোচনার বিষয় ASPD, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। সম্প্রতি আরজি করের ঘটনা আমাদের মনে দাগ ফেলে দিল। বন্য সন্তান সম্ভবা একটি হাতিকে জলজ্যান্ত নির্মমভাবে মেরে দেওয়া হলো। কি নৃশংস হয়ে উঠছে মানুষের মন। কিন্তু মনে রাখতে হবে, একজন অপরাধী কিন্তু পেট থেকেই জন্ম হয় না। হ্যাঁ, অবশ্যই জিন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেখানেও পিতামাতার ভূমিকা আছে। এরপরে পৃথিবীর আলো দেখার পর তার পরিবার, বিশেষ করে পিতা মাতা, তার বন্ধুবান্ধব, তার পরিবেশ তাকে ধীরে ধীরে তৈরি করে। ছোটোখাটো অপরাধ যখন স্নেহ চোখে মার্জনা করে দেওয়া হয়, যখন অত্যন্ত স্নেহের বশে নিজের সন্তানকে না শোনার অভ্যেস আমরা তৈরি করতে পারি না, বাচ্চার মধ্যে তখনই ভেতরের দৈত্য আস্তে আস্তে জাগ্রত হতে শুরু করে। সেই দৈত্য বড় হতে হতে তৈরি হয় অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এই ধরনের রোগীরা কখনই বুঝতে পারে না তার চিকিৎসার প্রয়োজন আছে, কিন্তু তার আশেপাশে থাকা লোকজনরা বুঝতে পারে ব্যক্তিটার চিকিৎসার প্রয়োজন আছে। হি ইজ মেন্টালি সিক। সাধারণত দেখা যায় 3 থেকে 10 বছরের বাচ্চারা যারা ADHD অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার এই নিয়ে বড় হয়। তারপরে যখন 10 থেকে 20 বছর বয়স পর্যন্ত এরা কন্ডাক্ট ডিসঅর্ডার নিয়ে বড় হতে থাকে। তখনও যখন এদের চিকিৎসকের কাছে আনা যায় না, 20 বছর পরে তখন তারা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে সমাজে ঘুরে বেড়ায়। এই 3 থেকে 10 বছর বয়সে চিকিৎসা করা অনেক সহজ। 10 থেকে 20 বছর বয়সে শক্ত, কিন্তু তবু চিকিৎসাধীনে রাখলে রোগীকে ঠিকঠাক দিকে নিয়ে আসা যায়। কিন্তু 20 বছরের পরে যখন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করে যায়, তখন এদের চিকিৎসা করা খুব কষ্টকর এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা করে সুফল পাওয়াও যায় না। আজকে আমরা এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার সম্বন্ধে ধীরে ধীরে আলোচনা করব। তখনই বুঝতে পারবেন এই ধরনের রোগী আমাদের চারপাশে কত ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের রোগীদের মধ্যে সবচেয়ে বড় সিমটমস হলো, রোগীর মধ্যে সামান্যতম মায়া দয়া বলে কিচ্ছু নেই। একটা কুকুর বসে আছে, কুকুরের ল্যাজটা ধরে তুলে দিল, কুকুরটা কাঁই কাঁই করে চিৎকার করছে, ওর কোনো ভুক্রেম নেই, ওই কুকুরের ল্যাজ ধরে টানতে 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 নিয়ে গেল। বা কয়েকটা বেড়াল বা কুকুর বসে রয়েছে, ধুম করে একটা ঢিল ছুড়ে দিল। কোন রকম মায়া দয়া রোগীর মধ্যে নেই। বয়সটা চিন্তা করুন, 20 বছরের পর কলেজ যাচ্ছে, সেখানে মারামারি করছে, মেরে মুখ ফুক ফাটিয়ে দিচ্ছে, রক্তারক্তি করে দিচ্ছে। এমনকি বাড়ির বড় গুরুজন, সম্মানীয় লোক, তাদের প্রতিও এমন রুড বিহেভিয়ার করছে, এমন কথাবার্তা বলছে, এমন আচরণ করছে, সেগুলো দেখলেই বোঝা যায় যে ছেলেটির মধ্যে বা লোকটির মধ্যে কোন রকম মায়া দয়া নেই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা বয়স্ক ব্যক্তি, যারা শৃঙ্খলা পরায়ণ, এরা তাদেরকে সহ্য করতে পারে না। কারণ এরা নিজেরা শৃঙ্খলার মধ্যে থাকতে একদম পছন্দ করে না। নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে কাজ করতে এদের খুব পছন্দ। ধরুন কোন একটা রাস্তা নো এন্ট্রি আছে, ওই নো এন্ট্রির মধ্যেও ঢুকবে, এটাই তার একটা এক্সাইটমেন্ট, এটাই তার মধ্যে একটা জোশ তৈরি করে। কোন একটা রাস্তা দিয়ে হেলমেট ছাড়াই 3-4 জন একসঙ্গে বসে বাইক নিয়ে যাচ্ছে, মানে নিয়ম শৃঙ্খলা ভাঙাটাই এদের একটা প্যাশন হয়ে দাঁড়ায়। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো, এরা প্রচন্ড রকমের স্বার্থপর, নিজের ছাড়া কিচ্ছু বোঝে না। যেখানে নিজের সুবিধে, যেখানে নিজের ভালো লাগা, যেখানে নিজের আনন্দ হবে, সেইখানে নিজেকে যুক্ত করে দেবে। তাতে যদি অন্যের ক্ষতি হয়, অন্যের খারাপ লাগে, অন্যের কষ্ট হয়, তাতে কুছ পরোয়া। 4 নম্বর বিষয় হলো, এদের মধ্যে কোনো অনুতাপ থাকে না, এদের মধ্যে কোনো রিগ্রেটস নেই।
তারা যে ভুল করছে, লোকে বলছে, তারা হয়তো বুঝতেও পারছে সেটা অন্যায় কাজ, নিয়ম ভাঙছে, এতে তাদের কোনো অনুতাপ নেই। তারা সেই কাজ বারে বারে করবে। বাড়ির লোক বলছে, প্রতিবেশী বলছে, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপই থাকে না। শুধু নিজেরটা বোঝে এবং ভুল কাজগুলো বারে বারে করে এবং তাতে কোনো অনুতাপ তাদের থাকে না। 5 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি পদে এরা মিথ্যে কথা বলে। এরা এত মিথ্যে কথা বলে, দিনকে রাত, রাতকে দিন বানিয়ে দেবে। অনেক রোগী চেম্বারে আসে এরকম ধরনের, যারা যখন চলে যায় তখন ভাবে এরা মিথ্যে বলছে, সবাই বুঝতে পারছে, ও হয়তো নিজেও বুঝতে পারছে যে মিথ্যে বলছে, কিন্তু মিথ্যে বলাকে সে আটকাতে পারে না। কারণ প্রতি পদে এই ধরনের রোগীরা মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলাটা তাদের সাধারণ প্রবৃত্তি হয়ে ওঠে। 6 নম্বর, এরা প্রচন্ডভাবে মনিটারি অব্লিগেশন, যাকে বলে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনের মধ্যে থাকে। এর থেকে টাকা ধার নিচ্ছে, ওর থেকে কিছু নিয়ে চুরি করে নিচ্ছে, তাকে আর দেখা করছে না, তার সঙ্গে কথা বলছে না, কারোর টাকা মেরে দিল, এরকম ধরনের নানা রকম মনিটারি অব্লিগেশন এই ধরনের রোগীর মধ্যে দেখা যায়। এমনকি কোনো বিষয়ের সুযোগ পেলে এরা চুরি পর্যন্ত করে। এত কিছুর পরেও আমি কিন্তু একটা কথা বলবো, এই রোগীর এত খারাপ বিষয় থাকা সত্ত্বেও এই রোগীর তৈরি করার পেছনে কিন্তু অভিভাবকরা দায়ী। আজকে 3 থেকে 10 বছরে যদি ADHD হিসেবে সেই রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যেত, বা কন্ডাক্ট ডিসঅর্ডারে যদি 10 থেকে 20 বছরের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হতো, আজকে 20 বছর পরে এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এই ধরনের রোগী কিন্তু তৈরিই হতো না। তাই আমরা অনেক সময় নিজেদের নেগলিজেন্সিতেই আমাদের পরবর্তী জেনারেশনকে ঠিক মতো নারিশ করতে পারছি না। আমাদের সমাজকে আমরাই, বড়রাই কলুষিত করে ফেলছি শুধুমাত্র চিকিৎসার অবহেলার জন্য এবং আমাদের নলেজের অবহেলার জন্য। আমরা নিজেরাই জানি না এই ধরনের রোগীদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া কতখানি জরুরি। লাস্ট একটা কথা বলে আজকের পর্ব শেষ করব। আমাদের ডাক্তারি পরিভাষায় একটা কথা আছে, সাকসেসফুল অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। বর্তমান সমাজে নিরিখে এই ধরনের রোগীরা একটা মাস্ক পরে থাকে। আপনি বাইরে থেকে বুঝতেই পারবেন না যে সে এতখানি অ্যাসিম্প্যাথেটিক, এতখানি স্বার্থপর, এতখানি মিথ্যেবাদী, এতখানি মানি লন্ডারিং পর্যন্ত এর দ্বারা হতে পারে। এত সাদাসিধে এবং ভদ্র মুখোশ পরে এই ধরনের রোগীরা আমাদের সমাজে ঘোরাফেরা করে। বেশ কিছু পলিটিক্যাল লিডার আমাদের সামনে যদি আমরা ভাবি, ঠিক এরকম ধরনের অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের রূপ দেখতে পাবো। আগেও বলেছি, আবারও বলছি, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগীদের চিকিৎসা করা কিন্তু খুব শক্ত। তাই ADHD এবং কন্ডাক্ট ডিসঅর্ডার এই সময়, মানে অর্থাৎ 3 থেকে 10 বছর বা 10 থেকে 20 বছরের মধ্যে এই রোগীদের চিনে নিন এবং চিকিৎসকের কাছে নিয়ে আসুন, চিকিৎসা করান। পরের পর্বগুলোতে আমরা ADHD এবং কন্ডাক্ট ডিসঅর্ডার সম্বন্ধে বিস্তারিত শুনব। আশা করি ওই পর্বতে আপনাদেরও দেখতে পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।